যেখানে ছিলাম মহসিন, তারপর কি হলো? আমি জিজ্ঞাসলাম যে কি হয়েছে তোমার, তুমি বিয়ে খাওয়া শাদী দাওয়া কোথায়? করো না? হ্যাঁ। বললো যে আমার তো একটা বিয়ে ছিল, এরপর থেকে আমার মনটা একটু খারাপ। তো হুম, বিয়ে তো ভালো কথাই, কিন্তু মেয়ে যখন হইছো একদিন বিয়ে বইতেই হইব। জি। সে বলল যে কথাটা তো ঠিক, কিন্তু আমার তো একটা পছন্দ অপছন্দ আছে। ব্যাপার আছে, রাইট। হ্যাঁ, কি তোমার পছন্দ কি আমারে বলো, যে আমি মারে বলবো। বললো যে তোমার কি বলবো, তুমি কি বুঝো না আমার কি পছন্দ? আমি কেন, আমি বুঝি না। আচ্ছা যাক, বুঝাবুঝি পরে আগে বলো পাত্রটা কে, চিনো তুমি? আমারই একজন ফুফাতো ভাই, কিন্তু বয়স্ক অনেক বড়, আমার বড় ভাইয়ের বড়। তাইলে এটা কেমন করে হয়? তারপর আমি এই কথা বলে, আচ্ছা ঠিক আছে আমি একটু আসি, তখন আমার হাতে টান দিয়ে ধরছি মেয়েটা? মেয়েটা। আচ্ছা। কর্ম? জি, সান্ত্বনা। সান্ত্বনা, কর্ম সান্ত্বনা হয়ে কর্মসঙ্গীতা একটাই। একটাই। আচ্ছা, জি। আমার হাতে টান দিয়ে ধরছে, আমি তুমি আমার হাতে টান দিছো যদি দেখে তোমার ভাইয়েরা, তাহলে তো আমাকে শেষ। আমার আব্বা বলছিল যে কাইটা কুয়াতে ফেলাই দে, এটাই সত্য হবে। ওকে। তখন কর না, আমি আছি, আমি তোমারে বাঁচাইবো, কেউ তোমারে কাইটা কুয়াতে ফেলাইতে দিত না, আগে আমারে ফেলাইতে হইব। আচ্ছা। আচ্ছা কি চাও তুমি? তখন হে কইলো, বাংলাতে না কইয়া আমার কইলো, মুন্না আংনন হামজাগ্গু। আঙ্গঙ্গ? আংনন হামজাগ্গু। আনন হাংযজ্ঞ। আমি শিখে যাচ্ছি আজকে কিছু ভাষা। ওকে। তার তাহলে মানে? আমি যে গেলাম যে মানে কি, মানে বোঝো না? হ্যাঁ, না, আমি তোমাকে ভালোবাসি। ওকে, ওকে। আচ্ছা ঠিক আছে সান্ত্বনা, তাইলে তো তুমি ভালো করে ভাষা জানো, আবার বলতে পারো, আমাকে 4-5টা ভাষা শেখাও, যেন আমি ত্রিপুরা রাজ্যে আসা বিপদ থেকে মুক্ত হইতে পারি। বিপদ সংকট যেন পাই, কেউ আমার বিরুদ্ধে সমালোচনা করলে যেন আমি বুঝতে পারি। রাইট। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, এই বরক পতঙ্গ লোকক সমান কইয়া চলে যাইতেছে। আচ্ছা। কি কি, তুমি কি বলছো? মানে আর কিছু বলে নাই, হয়ে গেছে গা। তখন একজন গোপাল কইয়া একজন হিন্দু গরিব লোক আসলো আর কি বাড়িতে। তখন গোপাল আয়া কইতেছে, কয় রাখবেন রাখবেন কুমড়া কুমড়া, কাঁঠাল কুমড়া। তো গোপাল আমি চিনি। আচ্ছা। তখন আমি গোপালটা দেখলাম, আমার দেখে কইতেছে, এ, ওই আমার এইভাবে ডাকতো, মুশন, এখানে কি বেটা তুই? আমি কিন্তু কাকারে বইলা দিব। আমারে কইতাছে। আমি ঠিক আছে, যাও যাও, তোমার তো মাথা ঠিক নাই, তুমি বইলা দিও কাকারে। তুমি কাকার দ্বারা যাইতে যাইতে কিছুই মনে থাকবে না, আমি আবার কইতে পরে বলতেছি আর কি। হুম, হুম, হুম। তখন ওই আবার আসছে, আমি বললাম যে তুমি কি বলে গেছিলা? হয় আমি বলছিলাম যে বড় পয়তঙ্গ উল্লোকক সমান, তার মানে লোক আসতেছে, পরে কথা বলবো। এর কারণ কি, লোক তো এটা গোপাল, করে গোপাল তো বাঙালি, বাঙালিরা আমাদেরকে অনেক হিংসা করে। কারণ বাঙালিরা তো বাংলাদেশ থেকে আসছে, আর আমরা তো ওই দেশের নাগরিক। আমরা জায়গা দিছি থাই, যুদ্ধের সময় আছে আর গেছে না, ওইখানে রয়েছে, আমার একটা বুঝ দিল। হুম। আচ্ছা ঠিক আছে, বুঝ পাইলাম, তুমি আমার এতই ভালোবাসো। ঠিক আছে, আমিও তোমার ভালোবাসি। আমিও এই জীবনে যত মেয়ে দেখছি, সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো লাগছে তোমারে। তোমার মতো শান্ত, সুষ্ঠ এবং ভদ্র মেজাজের মানুষ আমি উপজাতিদের ভিতরে পাবো, কল্পনাই করি নাই। যেমন তোমাকে উপজাতিদের দেবতা বললেই চলে, আমি এভাবে হেরে ইয়ে করছি, কারণ তার ভিতরে আমি কোনোদিন অন্য কোনো জিনিস পাই না। মানে এটা কি আপনার ভেতর থেকে ভালো লাগাটা ছিল? জি জি, মানে আমার ভিতরে ভালো লাগা ছিল, কিন্তু আমি প্রকাশ করি নাই। আচ্ছা, মানে মেয়েটাকে ভালো লাগতো। কি যেন বলছিলেন? কর্ম, আর আরেকটা নাম যেন কি ছিল? সঙ্গীতা। সঙ্গীতা। সঙ্গীতাকে আপনার ভালো লাগতো? জি। ওকে। তখন আমার ভালো লাগতো তার আচার আচরণ ব্যবহার। আমি মনে মনে একদিন দেখে আমি চিন্তা করছি যে এরকম একটা মানুষ হলে জীবনে আর কি লাগে, হুম। আর কিছুই লাগে না। দেখা যাক আল্লাহ কি করে আস্তে আস্তে সামনে। তখন সে যখন আমার ভালোবাসার প্রস্তাব দিছে, আমিও তাকে প্রস্তাব দিছি, তাকে আমি নিরাশ করি নাই, হাসাইছি, কারণ নিরাশ করলে যদি আমার ক্ষতি হয়, আমি ওই দিকেও খুব খেয়াল রাখতাম আমার নিজেকে নিয়ে। জি। কারণ ওই দেশে আমি একদিন নিজেও দেখছি, ওই দেশে বেড়ানি থাকা অবস্থা গরু চোর উঠলো বাংলাদেশ থেকে, দৌড়ে ধরলো চোর। ওরাই ধরলো? চুর চুর করতে করতে চুর দৌড়াইতেছে, এখন যদি আমি ঘরে শুয়া থাকি তাইলে আমি চুর আনছি, আমিও দৌড়াইলাম চুর চুর কইয়া। তো আপনি? দৌড়াইতে দৌড়াইতে ধরে লইলো এক চুর। আচ্ছা। দৌড়াইতে দৌড়াইতে মনে করেন ধরে লইলাম একজন, আমার হাতে ধরা পড়ে নাই, কিন্তু আমার পরিচিত লোকজনের হাতে ভারতের ভিতরে ধরা খাইছে। আমরা প্রথমে গরুর পায়ের ছাপ দেখে দৌড়াইলাম পিছনে, পরে ঠিক গরু পেয়ে গেছি। আগে গরু পাইছি, 2টা গরু আবার গাবি ওইখানে রাস্তায় বাচ্চা দিছে, যার কারণে 2টা নিয়ে আগাইতে পারছে না, একটু সমস্যা ছিল, চোরা তো মানে কি ওই ত্রিপুরের যারা ছিল ওরা গরু ছেড়ে দিয়ে রাখতো, আর এখানে আমরা বাঙালিরা গিয়ে গরু চুরি করতাম? জি। কোনো 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 গরু আছে, ঘর আছে মনে হয় বড় বড় গাছ দিয়া ফাঁকা ফাঁকা করে করে গাইরে রাখছে, এটা একটা ঘর। ও, এরকম আছিল আর কি, যেমন চুরি 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 করলে ওটা খুব সহজ ছিল। চুরের যেন কষ্ট না হয় চুরি করতে, এরকম ভাবে ওরা গরু পালতো। মানে কি, মানে চোরের কষ্ট না হোক? ওনারা তো ঘর বাড়ি বানাইতো না গরুর জন্য, গরু ছাড়া থাকতো, ফসল আবাদ করতো কম, জুমের সময় খালি একটু বেড়া টেরা দিয়া। আচ্ছা, ওই পাহাড়ে যেটা হয় আর কি। আচ্ছা, আচ্ছা। পাহাড়ে তো গাছের উপরে গরু ইচ্ছা মতে খাইতো। ওকে।
তখন দৌড়াইলো, দৌড়াইয়া ধরলো, ধরার পরে ওই যে এক সুর লুকাইয়া গেছে গা যে গাবি বাচ্চা সহ চুরি করে আজকে নিয়ে যাবো, গুরু যখন কষ্ট করে আনছি এত পথ, বাকি পথ নিয়ে যাবো, এরকম একটা মনোভাব ধরছিল আর কি। লুকাই আছে। তখন উপজাতিরা, এরা খুব চালাক, তারা দেশীয় অস্ত্র তীর ধনুক লইয়া বের দিছে একটা জঙ্গল। বের দেওয়াতে দুইটা শিয়াল পাইছে, শিয়াল দুইটা মারছে। হুম। শিয়াল দুইটা মারছে, মারা একজনে দুইজনে কইরা এর মধ্যখানে ঝুলাইয়া বাইন্দা পাও দিয়ে ঝুলাইয়া বাস লইয়া যাইতেছে। আর আমরা অপেক্ষা করতেছি, আমরাও বেড়ের এক মাথায় আছি, অনেক বড় জঙ্গল এটা। আমাদের কাছে কোনো খবর আসে না, ওই বেড়ের মাঝে আর চিরুনি অভিযানের মতো মনে করেন থাবায় থাবায় পায়ে লেলে এক সুর শিয়ার এসে এটার 3-4টা ফাড়া দিছে না, গায়ে দিছে, এটা উফ শব্দ করে নাই, যেন না বুঝে আমি আছি। হালকা পানি, হালকা জঙ্গল, একটা জায়গা পাহাড়ের থেকে পানি সুর ধরে যে এখানে পড়তো, এটা একটা কুড়ের মতো হয়ে গেছিল এখানে। ধরে নিচ্ছে, নেওয়ার পরে ওই বাড়িতে একটা টেবিলের ভিতরে উল্টা শুয়ে অনেক পিটাইছে দেখছি, আমার আবার দেখতেও দিত না। এই মেয়েটা আমার দেখতে দিত না, কইতো আমি খুব ভয় পাই, আমি ভয় পাই, তুমি ভয় পাই না? না, আমি ভয় পাই না। লোকটার মুখে দিয়ে দাড়ি দেখা যায়, আমার একটু মায়া লাগতেছে আর কি। চুর হইলো মানুষ, তো সে তার তো একটা বিচারের মাধ্যমে নেওয়া উচিত, কেন ঠিক। চুরি করে বা কিভাবে আসে ভারতে, একটা যাচাই বাছাই না করলে তো চুর সারা জীবনই করতে থাকবো। জি। আর যদি যাচাই বাছাই করতো, তাহলে তো বুঝলো যে কে কে ইন্ডিয়ার চুর ছাড়া কে বাংলাদেশের চুর উঠে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার চুরি দাওয়াত করে নেয়। তখন এইভাবে এটা মনে করেন কিছু জিগাইবো, এরকম লোক আসার আগে ওই অজ্ঞান পিডাইয়া। আর দেখলাম না মরছে না বাচ্চা আছে না কোন জায়গায় নিয়ে ফেলাইছি। পরে ওই মেয়েটার কাছ থেকে শুনলাম যে তাদের গ্রামে একটা কুয়া আছে, প্রায় 10-15 জন এ পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশের চুর এটাতে ফেলানো হয়েছে ওহো! বিনা বিচারে। ওইখানে আমি দেখতাম ভারতীয় কোনো পুলিশ আগে যাইতো না, কিছু কিছু আসাম রাইফেল যাইতো 100 ভারী অস্ত্র শস্ত্র লইয়া। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে যেভাবে সেনাবাহিনীরা চলাচল করে এইভাবে পুলিশ না যাওয়ার কারণে ওই দেশ আইন মনে করেন দেশের যে রাষ্ট্রীয় আইন সেটা এটা তেমন একটা কায়েম ছিল না, রাইট। ছিল কিন্তু কায়েম ছিল না। ওনারা ওনাদের আইন, সামাজিক আইন মানে নিজে যেটা প্রয়োজন মনে করেন নিজেরা। এইভাবে মনে করেন। তারে আমি খুব বিশ্বাস করতাম, সে দিয়ে আমার মানে সরল পথগুলা, ভালো পথগুলা, খারাপ পথগুলা সবকিছু আমার শিখাই দিতেছে। তারে আমি আস্তে আস্তে আরো বেশি বিশ্বাস করতে লাগলাম। তারা কিন্তু ঘরে ঘরে মদ বানায়, জি। লাঙ্গি বানায়, বন্ধু বান্ধবরা পাগল করে লেতেছে, এক ডোসের লেখাইতে হইব। আমরা আপনার ফ্রেন্ডরা। হ্যাঁ, ওরা সবাই জানতো যে আপনি ওখানে যান। হ্যাঁ। ওই হরে কৃষ্ণ দেব বর্মা একদিন, ওনার ছোট ছেলে অমিত দেব বর্মা, জি। আমরা একসাথে দুজন ক্রিকেট খেলছি উড়ানে, দুইজনে সিক্সার খেলছি, খেলে ঘরে আইলাম। আওয়ার পরে কইতেছে বাবারে আমার এক বোতল মালাই না দাও। আমি কইলাম কার ঘরে বিক্রি করে, কই রাখে, আমি তো এগুলা কিছুই জানি না, কত টাকা নিব, এগুলার টাকাও আমি চিনি না, ইন্ডিয়ান টাকা হুম। এমনি চিনি, মানে কিভাবে কি করতে হইব, ওই বাসায় গিয়ে আমি কি বাংলায় কমু না কক বড়কে কইতে হইব, আমি কিছু বুঝি না। আমি কইলাম "উম, আচ্ছা ঠিক আছে অমিত, এদিকে আসো। অমিত, তোমার বাবা মাল খাইতে চায়। কয় তা আয়না রাখছে, মা আয়না রাখছে, আমার কইতেছে মা আয়না রাখছে, কই রাখছে, কই জানলার ভিতরে রাখছে, আনো। আনছে, আনার পরে ভাঙলো বাজার থেকে আপনার চানাচুর আর কি কি বুট, ছানা, ছানা বুট এগুলো আনছে। সিগারেট আনছে, ইন্ডিয়ান প্লাগ সিগারেট আনছে। আনার পরে প্রথমটা ভাঙ্গিয়া একটা কাফের ভিতরে কইরা আমার অল্প একটু দিয়া রেখে দিছে, কই বাবা খাও আমারই। আমি কই বাবা এগুলো আমরা খাই না, এগুলো যদি আমরা খাই আমরা সমস্ত শরীর নাপাক হয়ে যাবে। কারণ নাপাক কি, আমি কি নাপাক, পাপ হবে এটা খাইলে, পাপ বুঝেন, কব বুঝে পাপ, হা 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 কইরা হাসতে হাসতে কইতে হা 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 হা, পাপ হবে, পাপ, আমরা তো কোনো পাপও না। আমি কি আপনারা পাপও নাই পুণ্য নাই? যদি পাপ থাকতো তাইলে পাপ করতেন না, যদি পুণ্য থাকতো তাইলেও পাপ করতেন না, পুণ্যের চিন্তা করতেন। পরে ক না এটা খা, আমি কই না এটা আমি খাইতো না, এখন হে আর খায় না। অমিত কইলো কি ব্যাপার, আমার হে কইতাছে, একটা কাজ করো তুমি, খাও আর নয়তো পিছন দিয়ে ফেলাই দিয়ে খাইছি। আচ্ছা ঠিক আছে, বুদ্ধিটা ঠিক আছে। আমি একটু লইয়া পিছন দিয়ে ফেলাই দিয়ে কইলাম নেন খাইছি। তখন টাস করে আমার একটা কানের ভিতরে দলাই দেবে, ক আমি বুড়া হয়েছি, আমার চক্ষুটা তো বুড়া হয়েছে না। আমি ব্রিটিশ যুদ্ধ করছি, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ করছি, আমি অনেক শাসন করছি, অনেক সম্পত্তির মালিক, আমার অনেক সম্পত্তি মানুষে খাইতেছে কানে ধইরা এভাবে, কিন্তু আমি কারো কাছ থেকে কাইরে আনছি না। তুমি মিথ্যা কইছো করে, পাপ আমারে শিখাও। কয় আমি থানা চাকরি করছি, আমার এখনো চাকরি আছে, আমি করি না, তুমি আমারে পাপ পুণ্য শিখাও। আমারে কইতেছে আমাদের ভিতরে পাপ পুণ্য আছে, ওকে, ভেরি গুড। আমাদেরও ধর্ম আছে,
আমরাও পাপ্পন্য বুঝি, কিন্তু এটা আমাদের কালচার। এটা আমার ছেলে টিএসএর মেজর বাড়িতে আসবো, আসলে তো আমি এই মাল দিব, আমার ছেলে আনবো মাল বিদেশি আইনে আমারে দিব, আমি খামো। আমাদের কালচার, আমার বিয়ে শাদির জন্য মৃত্যু এগুলো ছাড়া হয় না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি মাইনা নিছি, কারণ ছেলে লেখাপড়া করলো, বিয়ে শাদী পূজা বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকে কেউ কিছু বলে না, খাও ইচ্ছা মতো খাও চলো, কিন্তু দরবার জন্য বাড়িতে না আসে। এইভাবে ওই মহিলাটা, ওই মেয়েটা এক চোখ করে তাকায় রইলো, আমি নি খাই। মহিলা বলতে এই মেয়েটা সঙ্গীতা, আচ্ছা সঙ্গীতা, হ্যাঁ। আমি নি একটু খাই, এরকম করতে সে খায় না খায় না খায় না, খুব কষ্ট পরে যে গেলাম কি করতাম, কয় কি করবা, মুখটা দিয়ে একটু জিব্বাত লাগাই দাও। আমি একই তো হইলো মানে আপনি না খাবো তো উনি খাচ্ছে না, এরকম না, কি? হ্যাঁ খাচ্ছে না। না, আপনাকে খাইতে হবে, হুম, এটা ওদের কালচার। হুম মোল্লা মানুষ গেল দিবে, খাইলে খাও না খাইলে এরকম পরিস্থিতি আর কি তখনকার। বর্তমানে অনেক পার্থক্য আছে, অনেক ব্যবধান আছে। তখন কি করব, জিব্বা দিয়া মুখটা দিয়া জিব্বায় লাগাইলাম, ছায়া দেখি যতটুকু ভিতরে গেছে, পুড়তে 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 ছাইয়ে যাইতেছে ভিতরে, কোনো কিছুই আমার ভালো লাগে না। এরকম হয়েছে আর কি। হঠাৎ জীবনের প্রথম বিড়ি সিগারেট কিছুই খেতাম না আমি। হুম। কি দিল রে, কতটুকু পরে দিহি, আমার তো একটু কম, অল্প একবারেই খালি একটু দিছিলাম, কথা খালি রাখছি, দিহি এটার ভিতরে একটা কিরকম কিরকম আছে, হুম। একটু ইন্টারেস্ট একটু মজা আছে, এরকম বোঝা যাইতেছে, কিন্তু আমার খুব খারাপ। আমি একটু পরে বমি করে দিই। পরে এই সঙ্গীতা হুম। বমি করছি, বেশি করছি, খাওয়া দাওয়ার পরে আমার দিয়েছিল জিনিসটা। আর আসলে আমরা তো মুসলমান, এটা আমাদের অঙ্গ মান্য নেয় না, হুম। যার কারণে এটা বের হয়ে গেছে গা। আমি তখনকার শীত ছিল, একটা ল্যাপ একটা তুষক আমি একবারে শেষ করে দিছি। তখন এই সঙ্গীতার মারে নিয়ে এটা পরিষ্কার করছে, সারা রাত্র আমার দেখা ভালো করছে, আমার মাথায় পানি দিছে, তেল দিছে, ভালো করে আমার দেখাশোনা ভালো করে করছে। আমার আস্তে আস্তে আরো ভালো লাগে। ওনার বড় ভাইয়েরা একজন 94 ব্যাটালিয়ন বিএসএফ এর দিল্লি বর্ডারে ছিল। আচ্ছা, বিএসএফ এর মেম্বার ছিল। হ্যাঁ, রাজীব দেববর্মা। সে আসছে, আসার পরে দেখলাম যে বোনকে খুব আদর করলো, সবাই আদর করে কর্মটাকে। তখন একটাই বোন? বোন আছে, আর বড় গুলা বিবাহ হয়ে গেছে গা। হুম হুম। একজন আছিল তখনকার কাশ্মীরে, আর একজন আগরতলা উদয়পুরে, সরি, একজন আছিল এই নিজ গ্রামেই, হুম। পূর্ব পাশে পূর্ব জালাই বাড়ি। আচ্ছা। যে কাশ্মীর তার বাড়ি আগরতলা উদয়পুর, ওকে। স্বামীর বাড়ি। টিচারের চাকরি সুবাদে কাশ্মীরে চাকরি করতো। তখনকার এই মেয়েটার সাথে বললাম যে আমি তো মা বাবার বাড়ির যে লোকেশন আমি দেখতেছি, আমাকে নিয়ে মানে বেশি ভালো না, হয়তো আমার বাহিরে পাঠাই দিব, আর নয়তো ঢাকা বা যে কোনো একটা কাম কাজে দিয়ে দিব, হার পালবে না, মা বাবা বলে দিছে আমারে, হার পালবে না, পালতে পারে যদি ভালো, নামাজ রোজা করি, আমাদের ইসলামের সব কালচারাল মান্য চলি, তাইলে পালবো, আর নয়তো আমার যে কোনো জায়গায় পাঠিয়ে দিব। যদি দেখা না হয় তোমার কি এসে পাবো আমি? কয় আমরা যারে এ, মন দেয় তার সাথে সংসার করে। আরে আমার মন দিছো, তাইলে আমার সাথে সংসার করবো তুমি? কহ করব, আমি তোমার মন দিছি, তোমার সাথে আমি সংসার করব। তাই আমি চিন্তা করলাম সংসার করবো আমার সাথে, তার মানে আমি মুসলমান, তুমি ত্রিপুরা। Right, এই প্রশ্নটা আমাদেরও আছে, এবং হিন্দু দ্বারা জি, ধর্মে। দেখেন, দুটো দেশ আলাদা, দুটো সংস্কৃতি আলাদা। আমার আপনার মতো শিক্ষাগত যোগ্যতাও যদি বলি, সেই অর্থে ওদের নেই। কিন্তু দুটো সংস্কৃতির মানুষ আলাদা হয়ে, দুটো সীমান্ত আলাদা হয়ে, দুটো কালচার আলাদা হয়ে, এই দুটো মানুষকে আমরা কোথায় দেখতে যাচ্ছি কিছুক্ষণ পরে, সেটাই হচ্ছে আজকের এই জীবন গল্প। আনথিঙ্কেবল স্টোরি এভার ইন মাই লাইফ টাইম, বিলিভ মি, যেখানে আমরা ছিলাম। তো তোমার সাথে আমি সংসার করব। রাইট। আরে কিভাবে করা যায়, আমি তো মুসলমান, তুমি তো উপজাতি দেববর্মা এবং হিন্দু ধর্ম পালন করো। আমি বলছিলাম যে এটা কি, কয়টা দেবতা, যে দেবতা রুমে কি আমাদের তুমি রাখবা? আমি তো আমার জন নামাজ পড়ার সময় আমি যদি একটা কোনো কিছু মানে আমার একটু ভয় ভয় লাগে, আমি জীবনে এগুলো দেখি নাই। তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে, মানে এটা কোনো সমস্যা নাই, যেমন তোমার মসজিদ দেখলে আমি সালাম করি, তা আমার মন্দির দেখলে মুসলমানরা সালাম করে, ভারতে আগরতলা দেখছি এরকম বলতেছে, আগরতলা অনেক মুসলমান আছে। আমি ওনাকে প্রশ্ন করলাম মেয়েটাকে যে তুমি আমার সাথে সংসার কিভাবে করবা, আমি তো মুসলমান, আমার দেশ একটা বাংলাদেশ, তোমার দেশ ইন্ডিয়া আরেকটা দেশ, আমার মা বাপ যদি মান্য না মানে, যদিও বিয়ে আমার কাছে বসো বা আমি করি বা আমার সাথে সংসার করো, তাহলে তুমি ইন্ডিয়া আমি বাংলাদেশে, এখানে একটা আইনের ফারাক আছে। হুম। আমরা যেভাবে অবৈধভাবে সীমান্ত ফাঁড়ি দিয়ে আসা যাওয়া করি, এটা কারো চোখে অন্যায় না, কিন্তু আইনের চোখে এটা অন্যায়। আইনের চোখে অন্যায়,
৭১-এর মুক্তিযুদ্ধের পরে যেভাবে এই দেশের শরণার্থীরা আসা যাওয়া করতো, ঠিক ২০০৪ পর্যন্ত আমরা এইভাবে আসা যাওয়া করছি। খুব ভালো লাগছে, খুবই একটা মিলমিশা ছিল আমরা পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাথে। রাইট, প্রেক্ষাপট অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, সেটা আমরাও জানি। তারপরে কি বললো মেয়েটা, কি বললো? তখন মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে সংসার করা যায়, কোনো ব্যাপার না, দুইজনে ঘর থেকে বের হইলেই সংসার পাতা যায়, কিন্তু কিছু প্রস্তুতি দরকার। আর আমারও বয়স কম, আর ২০ বছর পূর্ণ হয়ে যাক, আর তোমারও ১৮ বছর পূর্ণ হয়ে যাক। কারণ ২০ বছর আগে বাংলাদেশের কোর্টে বিয়ে করাবে না। হুম। আমরা যদি গোপনে কোনো কাজের কাছে যাই, টাকা খাইয়ে হয়তো বিয়ে করাবে, কিন্তু সে রেজিস্টার করবে না। আমার মাথায় এরকম একটা খেলা খেলতো। চিন্তা করতে করতে সে বলল যে তাইলে কি করা যাত, যদি আমার বিয়ে দিয়ে দে, যদি তোমার বিয়ে দিয়ে দে তখন বোঝা যাবে, আর যদি আমাকে পাইতে চায় তাহলে আরো ১ বছর অপেক্ষা করতে হবে। এটা আপনি বললেন? জি। ওকে। তো এইভাবে ১ বছরের অপেক্ষার ভিতরে যদি আল্লাহ তোমারে দেখায়, দেখতে পারবা, আর যদি না দেখায়, দেখতে পারতা না। আমি তোমার বাড়িতে আর আসতে পারবো না। ওইখানেও কিছু শত্রু জন্মায় গেছে। এভাবে তাইলে তোমার সাথে আমার কিভাবে দেখা হবে? আমি যারে পিউন বানাইছি সে তোমার ভাইয়ের কাছে বইলা দিছে, ভাই তোমার পিটাইছে। এখন তো আমার মাইরে ফেলাই দিব। আমার মা-বাবার কথাই সত্যি হয়ে যাবে। কি করা যায়? কয়েক কাজ করো, আমি ভাদ্র মাস আইলে মায়া বন্যা দিব। তখন তুমি আমার দেখতে পারবো। মায়া বন্যা মানে? মায়া বন্যা মানে ক্ষেত রোয়া দিব। মানে আচ্ছা, আচ্ছা। চারা রোপণ করো। ওকে, ওকে। কোথায় করবা? কই যে সিধা তোমাদের বাড়ির বরাবর যে একটা টাওয়ার আছে বিএসএফ ফারাদে, টাওয়ারের পূর্ব পাশে একটা ছড়ার বাঁধ আছে। বাঁধের কাছে আমাদের অনেক জমি আছে। আমার গুলাও লাগামু। মায়া বন্যা দেওয়ার পরে ধানের বীজ চারা রোপণ করার পরে তাইলে পার্শ্ববর্তী জমিতে আমি দিব বদলা। বদলা বা টাকা নিব। কিন্তু আচ্ছা, এতে মেয়েরা এই কাজ করে, ছেলেরা করতো না তখন। আচ্ছা, ওই সময়টাতে ও কাজ করতো। জি। ওকে। আমার আব্বা জিজ্ঞেসে আমারে যে আমার ছেলে কই? আম্মা কইছে কার ক্ষেতে জানি বদলা দিতে গেছে। মানে আমি আরেকজনের কাজ করে দিমু, সে আমার কাজটা করে দিবে। জি। এভাবে ওইখানে গেলাম, যাওয়ার পরে সুদন কাকারে কইলাম যে, "কাকা আমারে কত টাকা দিবেন?" ৩০ টাকা কইরা দিমু। আমি ৩০ টাকা দিবেন? আমাদের বাংলাদেশে ২০ টাকা, আপনি ৩০ টাকা দিবেন? আমরা আগে শুরু করলাম রোয়া। আমি একটা ছেলে নিয়েছি বাংলাদেশ থেকে, শেখ ফরিদ। ওই শেখ ফরিদরে নিলাম। জি। একজন গার্ড না থাকলে বা সঙ্গী না থাকলে ভালো লাগে না। নিলাম। নেওয়ার পরে আমরা সুন্দর করে আওলা লাগাই। মানে দৌড় ছাড়া, সুতা ছাড়া, লাইন ছাড়া, যে যেমনে পারো লাগাইয়া যাও। লাগাইতেছি, হঠাৎ করে ২ পাল দল আইছে। দলের ভিতরে আমি খুঁজতেছি আমার মানুষটারে। আমি ওই মানুষটারে দেখি না, কবিতারে দেখি, অনেককে দেখি, কিন্তু সেরে দেখি না। হঠাৎ করে চাই দেখি অনেকগুলা পাঁচড়া মাথায় বাইন্দা, মাথাটা খুব বড় করে আইতাছে। শরীরে একটা কাজের পোশাক, খুব বড় হাতলা লম্বা একটা শার্ট গাও দিছে, আর পাঁচড়া পরানো নিচটা। কেমন লাগছিল তখন? আমি দূর থেকে বুঝতে পারছি না যে সে কি সান্ত্বনা নাকি কোনো বয়স্ক লোক। এরকম বোঝা গেছে কাজের ড্রেস যখন লাগাইছে। যখন কাছে আসছে তখন খুবই ভালো লাগছে। খুবই সুন্দর লাগছে, যা ভাষা বলে বোঝানো যাবে না। আমার এই অনেক কোয়েশ্চেনটা এই কারণেই ছিল, পৃথিবীর সমস্ত সুন্দর, সুন্দর নাটকে, সমস্ত সুন্দর, সুন্দর ছবিতে এইসব দৃশ্যের যে অদ্ভুত রকমের কম্পোজিশন তৈরি করা হয়, সেখানে এই দৃশ্য কখনো আছে কিনা বা কোনো ছবিতে বা কোনো নাটকে আছে কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে আমাকে জানাবেন। যে যাকে সে লাভ করে সে কাজের মানুষের জমিতে বদলা দিতে আসতেছে, মাথায় বড় একটা বোঝা নিয়ে, দেহে কাজের পোশাক, এবং স্বভাবতই বুঝতে পারছেন যে তাকে দেখতে নায়িকাদের মতো সুন্দর লাগতেছে না। কিন্তু যখন সে কাছে আসলো সে বুঝতে পারলো যে না, সেই মানুষটা যেটা বলছিল যে আমার মানুষটা কই, এবং যখন সে দেখলো এটাই হচ্ছে তার সেই মানুষ, এবং তার চোখে যে অদ্ভুত সুন্দর লাগতেছিল, এটাই হচ্ছে লাভ, এটাই হচ্ছে প্রেম। এবং এই প্রেমের সিনেমাতে কিংবা নাটকে অদ্ভুত রকমভাবে বোঝানোর জন্য খুব সুন্দর ড্রামাটিক একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। হ্যাঁ? ফুলের বাগানে, অমুকের জায়গায় অমুক, আ এডিটিং-টেডিটিং করে। কিন্তু রিয়াল লাইফ আসলেই ডিফারেন্ট। এবং এজন্যই আমরা বলি যে রিয়াল লাইফ স্টোরি কতটা নাটক কিংবা সিনেমার চাইতে পাওয়ারফুল হইতে পারে। 'কজ রিয়াল লাইফটাই তো আসল লাইফ। এবং এজন্যই আমরা হয়তো বলি জীবন নাটকের চেয়ে অনেক, অনেক বেশি নাটকীয়, বা সিনেমার চাইতে অনেক, অনেক বেশি সিনেমাটিক। জি, তারপরে কি হলো? তারপর আসলো, সে মাথা থেকে ২ টা পোশাক খুললো, আবার পরন থেকে একটা পোশাক খুললো। খোলার পরে আইলে রাখছে। রাখার পরও আছে, সে ডাবল, ডাবল আনছে একটা কাজের, যাইতে ১২ টা পইরা যাবে বাড়িতে। জি। যাক আল্লাহ মনের আশা পূর্ণ করছে, যেন চাঁদরা হাতে পাইয়া গেছি। শুরু করলাম আরকি রোয়া। তখন আর আমি ওর দিকে তাকাই না, মেয়েটার দিকে। হুম। তাকাই না। যে কাজ লজ্জা একটু পাচ্ছিলেন? করি, মালিককে একটু বোঝাই যে কাজ করতেছি আমরা। করতে, করতে দেখি আরেকটা মেয়ে আমার কাছে এসে ভিড়তে চায় এই দলের ভিতরে। জি। তখন এই মেয়েটার দেখে খুব খারাপ লাগতে শুরু করলো। আমারে বলল, "মুন্না তুই ওর সাথে লাগাবি না। আমার সাথে লাগাইতে হইব। তুমি ম্যানেজ করো। আমি তো কিছু করে এখানে ঝগড়া করলে পরের দিন তো আমি বাদ বাংলাদেশী মানুষ।" হুম। তখন আর আমারে পাইতে না, আমি দূর থেকে খালি গাছের উপরে বইসে, বইসে তোমারে দেখতে হইব।
তখন সে যেভাবে ম্যানেজ করছে, একদিন 2 দিন মুখ কালাকালি, 3 দিনের দিন ঠিক হয়ে গেছে। প্রায় 7-8 দিন রুয়া লাগাইছি একসাথে। আমি খুব ভয় পাইতাম আকাশে বিজলি চমকালে। খুব ভয় পেতাম। একদিন রোয়ার সময় বৃষ্টি এসে পড়েছে, খুব বিজলি চমকা। কিন্তু ওই যতক্ষণ আছে জমিনে, কিসের বিজলি চমকা? বন্দুকের গুলি, আর্টিলারির গুলো চোখে লাগে না আমার। ভয় পাইতাম না। হুম। তার আগে কিন্তু আমি আমার মার কোলে থেকে চিল্লাইতাম বিজলি চমকাইলে আকাশে। 17-18 বছর হয়েও আমি খুব ভয় পেতাম। এখনো ভয় পাই। আচ্ছা। তখন খুব বজ্রপাত হইতেছে, আশেপাশে হইতেছে। কিন্তু আমরা শরীরে তো পড়তেছি না। যাইতে, যাইতে সবাই পলাইতে, পলাইতে আমরা 2 জনই আছি এই জমিনে। জি। কেউ আশ্রয় গেছে, কেউ ওই বিএসএফ এর টাওয়ারের নিচে গেছে, কেউ ডিপ কলের ভিতরে গেছে, কেউ বড় গাছের নিচে গেছে। আমরা লাগাইতেছি। আমরা কথা মানে আপনারা জিনিস লাগিয়ে যাচ্ছেন। আর মনের কথা যা আছে, সেটাই হয় আরকি। সিচুয়েশন মনের কথা যা আছে সব বলতেছি। মানে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মাঠে শুধু আপনারা 2 জন এবং এর মধ্যে 2 জনের সাথে কথা বলতেছেন। জি। মনের যত কথা আছে। কাজও করতেছি, কথা বলতেছি। আর বাকি যারা আছে সবাই ভয়ে চলে গেছে। চলে গেছি। এইরকম একটা সুন্দর দৃশ্য পৃথিবীর কোনো ছবিতে আছে বা কোনো নাটকে আছে? একটু আগে ছবি নাটক নিয়ে কথা বলতেছিলাম। এবং দিস ইজ অ্যামেজিং, অ্যামেজিং বিউটিফুল। আপনি যদি একটু ইমাজিন করেন যে ছেলেটা বৃষ্টির চমক বা বৃষ্টির কি বলা যেতে পারে? বিজলির চমকে মানে ভয় পায়, এখনো ভয় পায়। কিন্তু সেগুলোকে সে তুচ্ছ করে মাঠে সে ধান লাগাচ্ছে এবং তার প্রেমিকাও ধান লাগাচ্ছে। তারা 2 জন মনের কথা বলতেছে। আহা! অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। তারপর এদিন বললাম যে, আজকে তো আমরা 2 জন। যা কথা আছে আজকের ভিতরে শেষ করতে হবে। আল্লাহ বৃষ্টিটা আরেকটু বাড়াইয়া দাও। তখন বৃষ্টি যেন আমার কথা শুনে ফেলছে। বৃষ্টি অজুরে পানি ঢালতেছে উপর থেকে। আর বলতেছি যে, সবাই ওইখানে আরো কিছুক্ষণ থাকো। এদিকে এসো না। আমরা মনের কথা শেষ করে নেই। জি। বলতেছি যে, ভালোবাসা কারে কয়? আগে বুঝতাম না, এখন বুঝি। যেটা খিদা লাগে না, ঘুম আসে না, গোসলের কথা চিন্তা করে না, ভালো-মন্দের কথা চিন্তা করে না, শুধু ভালোবাসা। শুধু ভালোবাসার মানুষটারে দেখতে চাই, কাছে বসতে চাই, গল্প করতে চাই। সে কেমন আছে, কিভাবে হাঁটে? যেন একদিন না দেখলে স্বপ্নেই দেখতে চাই, এরকম। বললাম যে, ঠিক আছে, আর না হয় 5 দিন 7 দিন আমরা একসাথে ধানে ছাড়া রুয়া দিব। তারপর তুমি তোমার দেশে, আমি আমার দেশে। কারণ আমাদের কাহিনীগুলা বাড়িতে যাইনা ফেলছে তোমার। আমি যদি তোমার বাড়িতে যাই, সমস্যা আছে। তুমি আমার বাড়িতে এলে কোনো সমস্যা নেই। কারণ সে কইলো, আমি মেয়ে মানুষ, পাহাড় থেকে আসা সম্ভব হইব না। যখন সম্ভব, যখন দরকার, প্রয়োজন তখন আসবনি। এখন কথাবার্তা আগায় রাখো। ঠিক আছে, কাজ করতেছি কিন্তু টাকার খবর নাই। চাইও না। কি খাইলাম? বাড়িতে গিয়ে গোসল দিয়ে সারা রাত আমি আমার এগুলাই নিয়ে ব্যস্ত। তখন সিডি লেখি আর সিডি লেখি, জমাই সিডি। কি করব না কি করব? চিঠি সিডি লেখি কার মাধ্যমে দিব? ও কি বাংলা বুঝতে পারতো? বাংলা পড়তে পারতো? বাংলা পড়তে পারতো। আমরা যেমন ইংলিশ পড়তে পারি, ঐরকম ভাবে বাংলা বুঝতো। আচ্ছা। তখন বাংলা ভাষার সিডির একটা কথা বলি আমি। একদিন আমার একটা সিডির উত্তর দিছিল যে, আমি জিজ্ঞেসছিলাম, "তুমি কেমন আছো? পরীক্ষা তোমার কেমন হয়েছে? কি আসো বিষয়?" সে ও প্রতি উত্তরে আমারে বলছিল যে, উম "মুন্না, পত্রের ১ম-এ আমার প্রাণ জ্বালা ভালোবাসার ৩য় শুভেচ্ছা নিও। আশা করি আল্লাহর কৃপায় ভালো আছো। আমিও ভগবানের কৃপায় এক প্রকার ভালো বলতে পারি। আর পরীক্ষার কথা জানতে চেয়েছিলে, স্যারে যদি আমার প্রেমের গল্প লিখতে দিত তাইলে সবচেয়ে বেশি নাম্বার পেতাম।" মানে একেকটা চিঠি যদি আমি ১০০ বার পড়ি, আমার তৃপ্তি মস্ত না। বিউটিফুল, অসাম স্টোরি, অসাম স্টোরি। ওকে। তখন আমি বইলা দিলাম যে, "আর তো আমার দেখা পাইবা না। আমি তো আর ১০ দিন ১২ দিন রুয়া, তারপর শেষ। তারপর তুমি তোমার দেশে, আমি আমার দেশে। কি করা যায়? তুমি কি আমাকে সত্যিই চাও? তুমি আমার বিয়ে করবা?" কহ, "করব।" "আমরা যারে প্রেম করি তারে বিয়ে করি।" "ঠিক আছে। তখন আমার সাথে যে প্রেম করছে, বিয়ে করবা?" "করব।" "আমি তো মুসলমান। তুমি যে ত্রিপুরা?" "কহ, এতে কি হইছে?" হুম। "আমি তোরে বিয়ে করব। তুমি যে মুসলমান হইতে হইব।" হুম। তখন সে বলল, "হ্যাঁ, ঠিক আছে, আমি মুসলমান হইব। তুমি মুসলমান হইলে তোমার মা-বাবা যদি জানে, তোমার কি জবাব? তোমারে কি করব? তুমি মুসলমান হইবা, আমার বিয়ে করবা। আমি তোমারে কই লিয়ে যাবো? তোমার দেশে।" তখন আমি মনে, মনে চিন্তা করলাম, তুমিও কাজ জানো, আমিও জানি। যদি তোমারে আমি বিয়ে করি কিন্তু ঠেকবো না। বয়স কম হইতে পারে কিন্তু ঠেকবো না। মা-বাপ মাইন্যা না নিলেও ঠেকবো না। 2 জনে মিলে জমিতে কাজ করব। হ্যাঁ, ২ জনে মিলে কাজ করব। ঠিক আছে, রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। আমারে বলতেছে, "মুন্না, তুই ঘরে বইসা, বইসা থাকবি। আমি তোরে কাজ করে খাওয়াইব। আমি তোর মা-বাবারে খাওয়াইব কাজ করে। তুই শুধু বইসা, বইসা দেখবি।" ওরে বাবা! তখন আমি ওকে জিগাইলাম যে, "তুমি আমারে কতটুকু ভালোবাসো?" তখন একটা গান গাইয়া শুনাইলো আমারে যে, "ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছা হয়।" খুব মধুর কণ্ঠ, খুব তখনকার খুব ভালো আছিল। তখনকার যুগে এই গানটাও খুব মানানসই ছিল। আমি গানও জানি, মনে, মনে বলতেছি। যে সবই তো সে জানে। জ্ঞানটা একটু কম।
আমি যতটুকু চিন্তা করছি আইন সম্বন্ধে, দেশ সম্বন্ধে, যা ধর্ম বর্ণ, সে কিছুই চিন্তা করে নাই। সে শুধু চিন্তা করছে আমার কিভাবে পাইতো, আমার কাছে সে বিয়া বসতো প্লাস সংসার করতো। এটাই লাইফ।